আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শামীম। রাজধানীর বাজারগুলো থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল। কারওয়ান বাজারে দোকানিরা বলছেন বিভিন্ন কোম্পানির ডিলাররা সয়াবিন তেল দিচ্ছেন খুব সামান্যই। অনেক ডিলার আবার তেলের সাথে বাধ্যতামূলকভাবে ধরিয়ে দিচ্ছেন আটা, ময়দা, সুজি। তবে ডিলারদের দাবি তেল কোম্পানিগুলোই আগের চেয়ে অনেক কম তেল সরবরাহ করছে। এদিকে সয়াবিন তেলের সংকট খতিয়ে দেখতে কারওয়ান বাজারে সমন্বিত অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। মন্ত্রণালয়ের উপসচিব সন্দীপ কুমার সরকার বলেন, তেল বিক্রিতে অনিয়ম ধরা না পড়লেও সরবরাহ কম। সারাদিনে আমার 400 লিটার তেল লাগবে। দেখা যাচ্ছে আমি এখন মাত্র 10% তেল পাইতেছি, যেমন 40 লিটার তেল পাইতেছি। তো আমার 40 লিটার তেল দিতে আমার সারাদিন দোকান চলে না। হ্যাঁ, এটার সাথে আবার সর্ষে তেল লইতেছি, আটাও দিতেছে, পোলাও চালও দিতেছে। তাও যেভাবে পাইতেছি এভাবে তেল চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। আমরা দেখছি সরবরাহে কিছুটা মনে হচ্ছে একটু ঘাটতি রয়ে গেছে। তো তারপর আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে শনিবার তাদের কিছু সাপ্লাই আজকে আসছে। আশা করছি আমরা হয়তো কমবে, তবে 1 লিটারের সরবরাহ একেবারেই নেই বললে চলে। 2 লিটার, 5 লিটার এগুলো আছে। তেলের বাজার পরিস্থিতি জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, জানতে পারলাম যে বাজারে তেলের সরবরাহ কম। এই মুহূর্তে সেখানে আপনি তেলের সরবরাহ কেমন দেখছেন এবং এতে দামের বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। জি, আমরা যেটি দেখেছি যে বাজারে বোতলজাত যে সয়াবিন তেল আছে, এই তেলের হচ্ছে একেবারেই সংকট। অর্থাৎ হচ্ছে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। আর দামের যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে ডিলার পর্যায়ে এবং খুচরো যারা বিক্রেতা তারা বলছেন যে প্রতি কেজি বোতলজাত সয়াবিনের তেলের 1 লিটারের দাম হচ্ছে 167 টাকা। তবে সেখানে তার বিপরীতে যে খুচরো বা যে ভোজ্য তেল আছে, যেটা টিন বা ড্রামে করে যেটা মেপে দোকানদাররা বিক্রি করে, সেটা কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। ফলে দোকানদারদের বিরুদ্ধে এবং অনেক যারা তেল রাখে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বেশি দামের কারণে তারা বোতলজাত সয়াবিন তেল যতটুকু পাচ্ছে তারা সেটুকু কেটে তারা লুজ হিসাবে বিক্রি করছে, এমন অভিযোগ রয়েছে। তবে আমরা এইটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে যেটা দেখেছি, আমরা যারা কোম্পানির প্রতিনিধি, দোকানদার এবং ডিলার পয়েন্ট তাদের সাথে কথা বলেছি এবং কোম্পানির প্রতিনিধিরা বলছেন যে সরকার যে তেলের দাম নির্ধারণ করেছে তাতে হচ্ছে বোতলজাত তেলের দাম এবং লুজ যে খোলা সয়াবিন তেলের দাম একই রকম দাম। ফলে তারা যে বোতলজাত তেল যে তারা উৎপাদন করবে, বাজারজাত করবে, সেটা তারা করছে না। কোনো ক্ষেত্রে তারা যদি কিছু তেল দেয়, সেক্ষেত্রে দোকানিদের অভিযোগ রয়েছে যে কোম্পানির লোকজন তাদেরকে 5 কার্টুন তেলের সাথে কিছু চিনি এবং ওই কোম্পানির অন্যান্য যে পণ্য আছে সেই পণ্যগুলো নেওয়া কিন্তু তারা বাধ্যতামূলক করছে। ফলে এই যে যারা এখানে খুচরো পর্যায়ে যারা তেলের ব্যবসা করছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কিন্তু কাস্টমারদের একটা রোষানলে পড়ছে। আমরা গতকালকে থেকে কোম্পানির প্রতিনিধি এবং ডিলার পয়েন্টগুলোতে আমরা কথা বলে জেনেছি যে বাজারে যে পরিমাণ একটা ডিলার পয়েন্টে যদি 10,000 লিটার তেলের চাহিদা থাকে, তাহলে সেক্ষেত্রে তার বিপরীতে দেওয়া হচ্ছে মাত্র 1 লিটার তেল। সব মিলে বলা যেতে পারে যে দর এবং কোম্পানির মধ্যে যে টানাটানি চলছে, এই কারণে তেলের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে। এই ছিল আমার কাছে তেল দিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। জুলাই ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিভাগে শহীদ 57 পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নগরীর সদরঘাটের পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এ সময় সার্জিস ও স্নিগ্ধকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদের স্বজনরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুদান বিতরণের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কয়জনকে অনুদান চেক দেওয়া হবে বলে জানতে পেরেছেন জানাবেন।
জি, ফারিয়া আসলে যেমনটি বলেছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই অনুষ্ঠানটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, এখন কিন্তু শুরু হয়েছে। এই মাত্র জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু শুরু হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে জাতীয় সঙ্গীত গাইছেন অনেকে এবং 1 মিনিট নীরবতা পালন করছেন। আজকে কিন্তু টোটাল চট্টগ্রাম বিভাগ সন্ধান মিলতে সেই 152 জন শহীদ পরিবারের মধ্যে 57 জনকে আজকে চেক বিতরণ করা হবে। আজকে আহতদেরকে কোনো চেক বিতরণ করা হবে না। যারা আহত তাদেরকে বলা হয়েছে, যারা আহতর পরিবার আছে তাদেরকে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য। নিচে রেজিস্ট্রেশন বুথ রয়েছে এবং সেখানে কিন্তু তথ্য প্রমাণ সহকারে তারা কিন্তু সংগ্রহ করছেন আহতদেরকে। মাত্র তাদেরকে কিন্তু আজকে চেক বিতরণ করা হবে এবং একটু আগে সার্জিস আলম তিনি জানিয়েছেন কোনোভাবেই কিন্তু যারা হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আসলে এই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না এবং একই সাথে তারা যাতে বিদেশের মাটিতে বসে আসলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়েছে অনুষ্ঠানটি। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো দেখাবো। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাওয়া ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের হাই কমিশনে হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে ভারত। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে অবসরপ্রাপ্তরাও প্রস্তুত রয়েছে। 17 কোটি জনতাকে সাথে নিয়ে সীমান্তেই ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন। ইস্টার্ন কমান্ড গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 186 জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 517 জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 95,070 জনে। 6 ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের 4 জন, চট্টগ্রাম বিভাগে 5, ঢাকা বিভাগে 40 জন। গত বছর দেশে 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনে কর্তৃপক্ষের উদ্যোগ আছে কিনা জানাবেন এবং এই মুহূর্তে কতটুকু উদ্যোগ দেখতে পেয়েছেন আপনি জানাবেন। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, শীতের আগমন ঘটলেও কিন্তু এখন পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। মাঝে মাঝে কমলেও পরবর্তীতে আবার বাড়ছে। খুলনায় কিন্তু মশা নিধনের যে বিষয়টা বলছিলেন, প্রথম দিকে খুলনায় মশা নিধনের কার্যক্রম কম চোখে পড়লো। ইতিমধ্যে বর্তমান সময়ে কিন্তু মশা নিধনের কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চোখে পড়েছে। প্রতিটা পাড়া মহল্লায় আমি দেখেছি যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা এডিস মশা নিধনের যে ওষুধ রয়েছে সেই ওষুধ স্প্রে করেছে। আপনাকে জানিয়ে রাখি যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র না থাকার কারণে কিন্তু খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যার ফলে কিন্তু প্রথম দিকে কিছুটা খুলনাবাসী মশা নিধনের কার্যক্রম দেখতে পায়নি বলে অনেকে মন্তব্য করেছেন। অনেকে কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সেই সঙ্গে কিন্তু খুলনায় পর্যাপ্ত রোগী হলেও কিন্তু মৃত্যুর সংখ্যা মাত্র 6 জন। খুলনা মেডিকেল কলেজ
সহ অন্যান্য যে সকল কলেজ রয়েছে তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু খুলনার যে সকল অলি গলি ড্রেন রয়েছে সেই সকল ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু ব্যাপক কার্যক্রম চোখে পড়ার মতো দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু এডিস মশার নিধনের কার্যক্রম তারা হাতে নিয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে বিগত বছরের তুলনায় এই বছর প্রথম দিকে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকলেও এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দেবে, তারপরেও কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালে, সরকারি যে সকল হসপিটাল রয়েছে এই সকল হসপিটালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তবে প্রশাসন, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সকল সেবা দেওয়া প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু মশা নিধনের জন্য কাজ করে চলছেন। ফারিয়া, এই ছিল খুলনা থেকে মশা নিধনের সর্বশেষ খবর। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।